চিঠি হাতে নিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান কাদম্বরী। অনেক পরে রূপা এসে তার জ্ঞান ফেরায়। থমথমে প্রতিমার মতো চিঠি হাতে নিয়ে দুদিন বসে রইলেন কাদম্বরী। জ্যোতি সত্যিই তাকে ঠকিয়ে বিনোদিনীর কাছে যান। জ্যোতির সন্তান এসেছে বিনোদিনীর গর্ভে। তার মানে তার পৌরুষ নিষ্ফলা নয়, অর্থাৎ কাদম্বরী বন্ধা। সবাই যে তাকে বাঁজা বলে উপহাস করে সেটাই তবে সত্যি। হতাশায় গ্লানিতে প্রতি মুহূর্তে তার মরে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তার আগে জ্যোতির সঙ্গে একবার শেষ দেখা হবে না? উদ্বোধনের দিন পর্যন্ত অপেক্ষা করবেন তিনি, তারপর ভাবা যাবে কি করণীয়। শাড়ি জামা নাড়াচাড়া করেন, চিঠি পড়েন, আর অপেক্ষা করতে থাকেন 19 এপ্রিলের বিকেলের জন্য। তোরে তোমার সাগর নীরে আমি ফিরে তীরে তীরে ঠাই হলো না, ঠাই হলো না তোমার সোনার নাই গো। কাদম্বরী উদ্বেগে ঘর বাইরে করছেন। বিশু তাঁতিনীর কাছ থেকে আফিম চেয়ে রেখেছেন। ইচ্ছে মুক্তি এখন তার হাতের মুঠোয়। একটি সুন্দর হাতির দাঁতের কৌটোয় তুলে রেখেছেন আফিমটা, কিন্তু তার আগে শেষ দেখতে চান তিনি। 19 এপ্রিল বিকেলের আগেই কমলা রঙের স্বর্ণচরিতে উদ্ভাসিত হয়ে উঠেছেন হেকেটি ঠাকরুন। এবার সবার মাথা ঘোরানোর পালা। শেষ বাজিটা তাঁকে জিততেই হবে। ডাকিনী যোগিনীদের হাত থেকে জ্যোতিকে ফিরিয়ে আনতে হবে নিজের হৃদয়ে। বাঁজা তো কি হয়েছে, নারীত্বের আকর্ষণ তো শেষ হয়ে যায়নি। কুঞ্জর গামিনী মোতি মদশনে দামিনী চমকনে হারিণী রে আভরণ ধারিণী নবয়ভিসারিণী শ্যামর হৃদয় বিহারিণী রে শ্যামর হৃদয় বিহারিণী রে। কিন্তু জ্যোতি কিছুতেই সময় পাচ্ছেন না জাহাজ ছেড়ে বেরোতে। চিরকালের মতোই শেষে রবিকে বললেন কাদম্বরীকে নিয়ে আসতে। রবি জানেন কাদম্বরী অগ্নিগর্ভ হয়ে আছেন, তিনি সাহস পান না। বলেন, না জ্যোতি দাদা, আজ তোমাকেই যেতে হবে, আজ আমি তাকে সামলাতে পারবো না। কিন্তু জ্যোতি বেরোতে গেলেই জ্ঞানদা পিছু ডাকেন, অথবা জাহাজের ক্যাপ্টেন কিংবা কোনো অতিথি আগেভাগেই পৌঁছে গেছেন বলে থেমে যেতে হয়। কাদম্বরী অপেক্ষা করেন। বিকেল পেরিয়ে সন্ধে হয়, সন্ধে পেরিয়ে রাত। ছাদ থেকে কে যেন বলে ওঠে, কইল নতুন বউ, তোর বর নিতে এলো না? ওই সময় চলে গেল আধার হয়ে এলো, সময় চলে গেল আধার হয়ে এলো, মেঘ ছাইলো গগনে শ্রান্ত দেহ চলিতে চাহে না, শ্রান্ত দেহ চলিতে চাহে না, বিধিছে কণ্টক চরণে। এক এক করে সব গয়না খুলে ফেললেন কাদম্বরী। শাড়ি খুলে মেঝেতে ফেলে দিলেন। শাটিনের পেটিকোট আর রেশমি জ্যাকেট পরে শুয়ে পড়লেন বিছানায়। কারা যেন জানলা দিয়ে দেখে যাচ্ছে, কি সব বলছে। ঘোরের মধ্যে কাদম্বরী শুনতে পেলেন, জাহাজের নাম রেখেছে সরোজিনী। ওহ, কি অপমান! অনেক রাতে উঠে হাতির দাঁতের কৌটো খুলে সবটা আফিম মুখের মধ্যে ঢেলে দিলেন কাদম্বরী। তারপর জল খেয়ে মাতালের মতো টলতে টলতে শুয়ে পড়লেন মেঝেতে।
সকালে তাকে মৃতপ্রায় অবস্থায় আবিষ্কার করার পর শুরু হলো জমি মানুষে টানাটানি। যন্ত্রণায় ছটফট করছেন কাদম্বরী। তার 25 বছরের স্বর্গীয় সৌন্দর্যরাশি যেন ক্রমশ বিষাক্ত আইভিলতার চেহারা নিচ্ছে। রবি টানা দুদিন তার শয্যার পাশে বসে রইলেন অপরাধী হৃদয়ে। জ্যোতির অবস্থা উদ্ভ্রান্তের মতো। সত্যি সত্যি কাদম্বরী যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে এটা তার ভাবা উচিত ছিল। সেরেস্তার কাজ বন্ধ। দুই বিখ্যাত ডাক্তার নীলমাধব হালদার ও সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করেও কোনো ফল হলো না। একুশে এপ্রিল ভোরবেলা 23 বছরের রবি ঠাকুরপোর সামনেই চলে গেলেন তার নতুন বৌঠান কাদম্বরী। কত কি স্বাদ অপূর্ণ রইল তার, কত কথা অকথিতই রয়ে গেল। জুড়াও সংসার দাহ, তব প্রেমের অমৃত নাহি মিটিল পিপাসা। নাহি মিটিল পিপাসা। নাহি মিটিল। মহর্ষির নির্দেশে পুড়িয়ে ফেলা হলো কাদম্বরীর শেষ চিরকুট, বিনোদিনীর চিঠিপত্র, এমনকি মৃতার হাতের লেখাও। খবরের কাগজে মোটা রকম ঘুষ দিয়ে খবর বন্ধ করা হলো। এভাবেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে সহসা যেন বুদবুদের মতো মিলিয়ে গেল কাদম্বরী। মিলিয়ে গেল, কিন্তু হারিয়ে গেল না। রেখে গেল রবি ঠাকুরপোর গোটা জীবন জুড়ে তার অখণ্ড স্মৃতি। হে জগতের বিস্মৃত, আমার চিরস্মৃত, এসব লেখা আমি তোমার জন্য লিখিতেছি। পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাৎ তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো। তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি কি শুনিতেছ না? নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈনদেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।